একটা প্রশ্ন প্রায়ই মনে আসে মানে মানুষ গালি দেয় কেন বলুন তো? হুম, এটা কিন্তু বেশ ভাবনার বিষয়। হ্যাঁ, আমাদের কাছে গালি কারণ ও নিরাময়ের কৌশল থেকে কিছু লেখা এসেছে। সেখানে তো এর পেছনের মনস্তাত্ত্বিক, সামাজিক কারণগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো আজ আমরা ওই কারণগুলো একটু বোঝার চেষ্টা করব। আর দেখব যে এই অভ্যাসটা কমানোর কোনো পথ আছে কিনা। ঠিক। বিষয়টা আসলেই যেমন মনে হয় অতটা সহজ না। মানে বাইরে থেকে দেখলে তো মনে হয় শুধু রেগে গেলেই বুঝি মানুষ গালি দেয়। কিন্তু এর পেছনে আরও গভীর কারণ থাকতে পারে। যেমন ধরুন, একটা মজার তথ্য দেই। ও আচ্ছা, বলুন। গবেষণায় দেখা গেছে, মানে কেউ যদি শারীরিক ব্যথা পায়, তখন যদি সে একটু গালি ব্যবহার করে, তাহলে নাকি সাময়িকভাবে তার ওই ব্যথা সহ্য করার ক্ষমতাটা, মানে যাকে বলে পেইন টলারেন্স, সেটা একটু বাড়ে। সত্যি? ব্যথা কমে মানে? এটা তো বেশ আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, কিছুক্ষণের জন্য আর কি। তবে এটাই যে মূল কারণ তা কিন্তু নয়। এটা একটা বিশেষ পরিস্থিতি। ও আচ্ছা, তাহলে মূল কারণ কোনগুলো? ওই সূত্রগুলোতে কি বলছে? দেখুন, সবচেয়ে কমন যেটা সেটা হলো ওই আবেগের হঠাৎ বিস্ফোরণ, যাকে বলে ইমোশনাল রিলিজ। মানে খুব বেশি রাগ বা ধরুন হতাশা, কষ্ট এগুলো যখন তীব্র হয় তখন অনেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না আর গালি দিয়ে ফেলে। এতে মনে হয় যেন ভেতরের চাপটা একটু কমল। হুম, মানে একটা তাৎক্ষণিক মুক্তি পাওয়ার মতো। হ্যাঁ, অনেকটা সেরকম। কিন্তু সমস্যা হলো এটা আবেগ নিয়ন্ত্রণের একটা বলতে পারেন অপরিপক্ক কৌশল। অপরিপক্ক কেন বলছেন? চাপ তো কমছে বললেন। কমছে ঠিকই, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। আর এর খারাপ দিকটা হলো এটা অন্যের মনে খুব বাজেভাবে লাগে, সম্পর্ক খারাপ হয়, এমনকি যে গালি দিচ্ছে তার নিজের ব্যক্তিত্বের ওপরও তো একটা খারাপ প্রভাব পড়ে, তাই না? তা তো বটেই। অন্যের চোখে তো বটেই, নিজের কাছেও হয়তো। একদম। এটা কিন্তু অনেক সময় সুস্থ উপায়ে নিজের আবেগ সামলাতে না পারার একটা লক্ষণও হতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, এই আবেগ ছাড়া আর কি প্রভাব কাজ করে? মানে ধরুন চারপাশের মানুষজন, বন্ধু-বান্ধব। অবশ্যই সামাজিক প্রভাব তো একটা বিরাট ব্যাপার। অনেক সময় দেখা যায় বন্ধুদের দলে বা কোনো একটা নির্দিষ্ট পরিবেশে গালি দেওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তখন নতুন কেউ যদি সেই দলে ঢোকে, সেও হয়তো ওদের মতো করে কথা বলতে শুরু করে, মানিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ ঠিক তাই, একটা চাপ তৈরি হয় স্রেফ দলের একজন মনে হওয়ার জন্য। আবার উল্টোটাও কিন্তু হয়। উল্টোটা মানে? মানে কেউ কেউ ক্ষমতা দেখানোর জন্য বা ধরুন নিজের আধিপত্য বোঝানোর জন্য সচেতনভাবে গালি ব্যবহার করে, অন্যকে ছোট করতে বা হয়তো একটু দমিয়ে রাখতে। ও আচ্ছা। তার মানে দলে মেশা থেকে শুরু করে অন্যকে দাবিয়ে রাখা, হ্যাঁ, হ্যাঁ। দুটো উদ্দেশ্যেই গালি ব্যবহার হতে পারে। আচ্ছা, যদি এমন হয় যে কোনো বিশেষ কারণ নেই, এমনিই বলছে, মানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। মানে অনেক সময় ছোটবেলা থেকে হয়তো শুনে আসছে বা ব্যবহার করছে, করতে করতে এটা একেবারে অভ্যাসে দাঁড়িয়ে যায়। তখন সে হয়তো টেরই পায় না কখন মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে। হুম, অজান্তেই। অজান্তেই। এমনকি ধরুন নিছক মজা করার জন্য বা আড্ডায় একটু রসিকতা তৈরির জন্যেও অনেকে আজকাল হরদম গালি ব্যবহার করে। ঠিক ঠিক, তার মানে দেখা যাচ্ছে কারণগুলো বেশ নানা রকম। আবেগ, সমাজ, ক্ষমতা জাহির করা, স্রেফ অভ্যাস। এমনকি ওই যে বললাম ব্যথা কমানোর চেষ্টাও এর মধ্যে পড়ে। বেশ বিচিত্র। কারণগুলো তো তাহলে মোটামুটি বোঝা গেল। কিন্তু এই অভ্যাস থেকে বেরোনোর কোনো উপায় কি বলা হয়েছে ওই সূত্রগুলোতে? হ্যাঁ, কিছু কার্যকরী কৌশলের কথাও অবশ্যই বলা হয়েছে। দেখুন, সবচেয়ে প্রথম আর জরুরি ধাপ হল সচেতন হওয়া। সচেতন হওয়া মানে? মানে নিজে যে গালি দিচ্ছেন সেটা খেয়াল করা, দিনে কতবার দিচ্ছেন, কোন পরিস্থিতিতে দিচ্ছেন, এটা একটু লক্ষ্য রাখা। দরকার হলে একটা নোটবুক বা ডায়েরিতে টুকেও রাখতে পারেন। আচ্ছা, খেয়াল তো করলাম। তারপর যখন গালি দেওয়ার খুব ইচ্ছে হবে, তখন কি করবে? তখনই আসে দ্বিতীয় কৌশলটা। সেটা হলো বিকল্প শব্দ ব্যবহার করা। মানে গালির বদলে অন্য কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা, যেটা আপনার রাগ বা বিরক্তি প্রকাশ করবে কিন্তু সেটা আপত্তিকর হবে না। যেমন ধরুন বললেন, আরে ধুর বা উফ, খুব বিরক্ত লাগছে, এই রকম। রিপ্লেসমেন্ট। এটা তো চেষ্টা করা যেতে পারে। আর? আর হলো পরিবেশ বদলানো। মানে যারা খুব বেশি গালি ব্যবহার করেন তাদের সঙ্গ যতটা সম্ভব একটু এড়িয়ে চলা বা অন্তত কমানো।
কারণ আপনি যদি ইতিবাচক বা মার্জিত ভাষায় কথা বলা মানুষের সাথে বেশি মেশেন, সেটার একটা ভালো প্রভাব আপনার নিজের ওপরেও পড়বে। সঙ্গ দোষে লোহা ভাসে, কথাটা তাহলে এখানেও কিছুটা খাটে। কিছুটা তো বটেই। কিন্তু ধরুন খুব রাগ উঠে গেল, তখন তো নিজেকে সামলানোই সবচেয়ে কঠিন কাজ। সেক্ষেত্রে কোনো টিপস আছে? আরে হ্যাঁ, অবশ্যই। চতুর্থ কৌশলটা হলো রাগ বা ওই উত্তেজনা নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি শেখা। যেমন খুব রেগে গেলে সঙ্গে সঙ্গে কয়েকটা লম্বা শ্বাস নেয়া, ১ থেকে ১০ পর্যন্ত গোনা, সম্ভব হলে ওই জায়গাটা থেকে একটু সরে যাওয়া, একটু হেঁটে আসা, এগুলো খুব কাজে দেয়। আর মেডিটেশন বা ব্যায়ামের কথাও তো বলেন অনেকে। হ্যাঁ, মেডিটেশন বা নিয়মিত ব্যায়াম দীর্ঘমেয়াদে মনটাকে শান্ত রাখতে কিন্তু খুব সাহায্য করে। আচ্ছা, আর পঞ্চম একটা উপায়ের কথা বলছিলেন না, নিজেকে পুরস্কৃত করা, ওই ব্যাপারটা কি? ওটা বেশ মজার কিন্তু খুব কার্যকর। এটা আসলে অভ্যাস বদলানোর যে মনোবিজ্ঞান সেটার অংশ। ধরুন আপনি ঠিক করলেন যে আগামী ১ সপ্তাহ একদম গালি দেবেন না। যদি আপনি সেটা পারেন তাহলে নিজেকে ছোটখাটো একটা ট্রিট দিন। ট্রিট মানে? মানে হয়তো আপনার পছন্দের কিছু খেলেন বা নিজের জন্য ছোট কিছু একটা কিনলেন। এতে হয় কি, মস্তিষ্ক ওই ভালো কাজটার জন্য একটা পজিটিভ ফিডব্যাক পায়। তখন নতুন ভালো অভ্যাসটা গড়ে তুলতে আরও উৎসাহ পাওয়া যায়। বাহ, দারুণ তো। তার মানে পুরো ব্যাপারটা আসলে নিজের ওপর নিয়ন্ত্রণ আনা আর সচেতনভাবে চেষ্টা করে যাওয়া। একদম তাই। আর এই সবকটা কৌশলের মূলে কিন্তু ওই একটাই জিনিস, সচেতনতা। নিজে কি বলছি, কেন বলছি, সে বিষয়ে সচেতন থাকা। সূত্রটিতে একটা খুব দামি কথা আছে, সেটা হলো ভাষা মানুষের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। বাহ, কথাটা তো খুব সত্যি। মানে আমরা যেভাবে কথা বলি সেটাই তো অনেকাংশে বলে দেয় আমরা ভেতরে কেমন, তাই না? হ্যাঁ, একদম তাই। আসলেই ভাবার মতো কথা। এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে। বলুন। এই যে আমাদের মুখের ভাষা আর আমাদের আত্মনিয়ন্ত্রণ, এই দুটোর মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়? মানে আমরা যদি আমাদের কথার ব্যাপারে একটু বেশি সচেতন হই, সেটা কি আসলেই আমাদের সামাজিক সম্পর্কগুলো বা ধরুন নিজেদের পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আনতে পারে? কি মনে হয়?